মধুবালার খবরটা শুনেই চমকে উঠল। কি বলছিস জেসমিন? মহারাজ এত অসুস্থ? ওনার এই বিপদের দিনে আমি ওনার কাছ থেকে কত দূরে পড়ে আছি। বিধাতা তুমি ওনাকে রক্ষা করো। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা এবং রাজপুত্র অরুণের সেই কথোপকথন তখনও শেষ হয়নি। অরুণ অত্যন্ত মনোযোগ দিয়ে চারুলতার যুক্তিগুলো শুনছিল। চারু, তোমার হৃদয়ের বিশালতা দেখে আমি প্রতি মুহূর্তে নতুন করে তোমার প্রেমে পড়ি। তুমি একদম এত বছর পরে চেনা প্রাসাদের মাটিতে পা রেখে ওনার সত্যি ভীষণ আনন্দ লাগছিল। উনি চারুলতা আর অরুণের দিকে অপরাধের মতো দৃষ্টিতে। অতীত নিয়ে আর আক্ষেপ করো না মধুবালা। মানুষের জীবনে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল স্বীকার করে মহারানী লতা, আমি কিভাবে চারুলতার এই ঋণের শোধ দেব? আমি তোর পথের সবচেয়ে বড় কাঁটা ছিলাম। কত জঘন্য চক্রান্ত। রানী মধুবালা এবং রূপমঞ্জুরি তখনও চরকায় সুতো কাটছিলেন। এমন সময় রানী লতা এবং রাজা মধুরাজা অত্যন্ত আনন্দিত মুখে সেই কক্ষে প্রবেশ করলো। মধুবালা রূপমঞ্জুরি চরকা থামিয়ে বিস্ময় নিয়ে ওনাদের দিকে তাকালেন। মধুবালা, রূপমঞ্জুরি, তোমরা চরকা ঘোরানো বন্ধ করো। তোমাদের সুতো কাটার এই দীর্ঘদিনের কঠিন পরীক্ষা শেষ হয়েছে। হেমরাজ্য থেকে চারুলতা আর রাজপুত্র অরুণ তোমাদের জন্য এক পরম আনন্দের বার্তা পাঠিয়েছে। এ কি বলছেন রানীমা? আমাদের কি আবার নতুন কোনো শাস্তি দেওয়া হবে? আমরা তো আর কোনো অন্যায় করিনি। না মহারানী রূপমঞ্জুরি, কোনো শাস্তি নয়। আপনারা দুজনে নিজেদের ভুল সম্পূর্ণ শুধরে নিয়েছেন, তার প্রমাণ এই দীর্ঘদিনের সংযম। চারু আপনাদের দুজনকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছে। রূপমঞ্জুরি, রত্নগড় রাজ্য এখন সম্পূর্ণ আকাল মুক্ত, তাই আপনি সসম্মানে আপনার নিজের সিংহাসনের রাজ্য ফিরে পাচ্ছেন। চারু নিজে তার ব্যবস্থা করেছে। এই নিন আপনাদের রাজকীয় অলংকার। রূপমঞ্জুরি অলংকারগুলো দেখে কেঁদে ফেললো। বিধাতা, তুমি এত দয়ালু। চারুমা আমাকে ক্ষমা করে দিল। আমি ওনার সাথে এত চক্রান্ত করার পরও আমার রাজ্য ফিরিয়ে দিল। আমি আজীবন চারু মায়ের কাছে কৃতজ্ঞ থাকবো। আর মধুবালা, তোমার স্বামী হেমরাজ্যের রাজামশাই অত্যন্ত শয্যাশায়ী। ওনার এই দুঃসময় ওনার পাশে তোমার থাকাটা বড্ড প্রয়োজন। চারু তোমাকে হেমরাজ্যের রানী হিসেবে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজকীয় রথ পাঠাতে বলেছে। তুমি এক্ষুনি এই রাজকীয় বস্ত্র পরিধান করো। তোমাকে দ্রুত রওনা হতে হবে। আমি আবার হেমরাজ্যের মাটিতে পা রাখতে পারবো, তাও রানীর বেশে। আমি আমার নিজের কানকে তো বিশ্বাসই করতে পারছি না। রাজামশাই সত্যি কি তার এই সময়ে আমাকে পাশে পেয়ে খুশি হবেন? মধুবালা এক মনে অত্যন্ত খুশি হলেন। তিনি 1 বছর পর নিজের রাজ্যে ফিরে যেতে পারছেন। কিন্তু অন্য মনে ওনার বুকটা দুরু দুরু করে কেঁপে উঠল। মহারাজ অম্বিকা প্রসাদের চরম অসুস্থতার কথা শুনে ওনার চোখে মিশ্র এক অনুভূতির জল দেখা গেল। হেমরাজ্যের রাজপ্রাসাদ, যোগু, জয়া ও ক্যাবলার থাকার কক্ষ। হ্যাঁ রে ক্যাবলা, ব্যাবলা আর মীরা তো কাল সকালে সুরেশপুর গ্রামের দিকে রওনা হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই ওরা ওদের মায়ের কাছে পৌঁছে গেছে। ব্যাবলার বুড়ো মা কতদিন ধরে একা একা ওই ঘরে রোগ শয্যায় পড়ে আছে। ভাবলে বুকটা ফেটে যায়। ভালোই হলো ওরা গেছে। নিজের জন্মদাত্রী মায়ের সেবা করা তো সন্তানের প্রধান ধর্ম। হ্যাঁ জয়া কাকিমা, তুমি একদম ঠিক কথা বলেছো। ব্যাবলা তো মায়ের চিন্তায় রাতে ঘুমোতেও পারে না ঠিক মতো। তবে তুমি কোনো চিন্তা করো না, ব্যাবলা আর মীরা ওখানে মায়ের যত্ন নিক। প্রাসাদের ভেতরে আর বাইরে সব কাজ আমি আর যোগু কাকা মিলে একদম নিখুঁতভাবে সামনে নেব। রাজপুত্র অরুণের মাথায় এখন অনেক চাপ গো। আমরা ওনাকে কোনো কাজের জন্য দুশ্চিন্তা করতে দেব না। তোরা কাজ সামলাবি তো আমি জানি রে ক্যাবলা, কিন্তু আমার এই বুড়ো মনটা শুধু রাজা মশাইয়ের জন্য আকুল হয়ে ওঠে রে। প্রাসাদের চারদিকের এই থমথমে নীরবতা আমার আর সহ্য হচ্ছে না রে। রাজবৈদ্য মশাই তো রোজ আসছেন, নতুন নতুন ঔষধি পথ্যও দিচ্ছেন, তা মহারাজের শরীরের কোনো বল ফিরে আসছে না কেন রে? সব ওপরওয়ালার ইচ্ছে। চারু নিজের হাতে দিন রাত এক করে ওনার সেবা করছে, তাও মহারাজা কেমন যেন হতাশ হয়ে পড়েছে। তোমরা বাইরেটা ভালো করে পাহারা দাও। বিধাতা যেন আমাদের রাজা মশাইকে সুস্থ করে তোলেন।
মধুপুর থেকে হেমরাজ্যের দিকে যাওয়ার প্রধান রাজপথ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। রথের ভেতরে রানী মধুবালা রাজকীয় রেশম শাড়ি পরিধান করে আছে। ওনার মাথায় ও গায়ে রাজকীয় অলংকার থাকলেও ওনার মুখে কোনো আনন্দের আভাস ছিল না। জীবনটা কত বড় এক প্রহসন। এক সময় আমি হেমরাজ্যের রাজপ্রাসাদের ক্ষমতার দম্ভে আর অহংকারে মাটিতে পা ফেলতাম না। কত চক্রান্তের জাল বুনেছিলাম এই সিংহাসন নিজের হাতের মুঠোয় রাখার জন্য। রূপমঞ্জুরির সাথে মিলে কত নিরীহ মানুষের ক্ষতি করতে চেয়েছিলাম। আর আজ যখন আমি সেই প্রাসাদে ফিরে যাচ্ছি, তখন আমার মনে ক্ষমতার কোনো লোভ নেই, কোনো অহংকার নেই। এই দীর্ঘদিন সাধারণ জীবন আর সুতো কাটার পরিশ্রম আমার ভেতরে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। চারুলতা, তুই মানুষ নোস মা, তুই এক মহামানবী। আমার মতো অপরাধীকে তুই শুধু ক্ষমাই করিসনি, আমাকে আমার স্বামীর সেবা করার শেষ সুযোগও করে দিলি। কিন্তু আমার মনটা যে বড্ড ছটফট করছে। মহারাজ, আপনি কেমন আছেন? আমি আপনার কাছে আসছি মহারাজ। আমার অতীতের সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত আমি আপনার চরণে বসে আপনার সেবা করে করতে চাই। ওপরওয়ালা, তুমি দয়া করো, মহারাজকে আর কিছুদিন আমাদের মধ্যে সুস্থ করে রাখো। আমি ওনাকে ছাড়া আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। রথের ঘোড়াগুলো অবিরাম গতিতে হেমরাজ্যের সীমানার দিকে ছুটে চলল, আর মধুবালা মনে মনে কেবল অনুশোচনার অজানা আশঙ্কার দোলাচল চলতে লাগলো। হেমরাজ্যের রাজপ্রাসাদ, রাজামশাইয়ের প্রধান শয়নকক্ষ। বিছানার এক পাশে রাজবৈদ্য রাজার হাতের নাড়ি অত্যন্ত চিন্তিত মুখে পরীক্ষা করছিলেন। চারুলতা ও রাজপুত্র অরুণ বিছানার অপর পাশে দাঁড়িয়ে ব্যাকুল চোখে রাজবৈদ্যের মুখের দিকে তাকিয়ে আছে। রাজবৈদ্য মশাই, পিতার নারীর গতি কেমন দেখছেন? চারু তো নিজের হাতে তৈরি করা সমস্ত ঔষধি পথ্য আর জড়িবুটি সময় মতো খাওয়াচ্ছে, তাও বাবার এই দুর্বলতা কেন কাটছে না? ওনার এই কষ্ট আমরা আর চোখে দেখতে পারছি না। রাজবৈদ্য ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে অত্যন্ত হতাশ গলায় মাথা নাড়লেন। রাজপুত্র, আমি আমার সাধ্য মতো সমস্ত দুর্লভ ঔষধে জড়িবুটি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যখন কোনো মানুষের ভেতরের বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায়, তখন কোনো ঔষধই কাজ করে না। মহারাজ অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। ওনার মনটা যেন কোনো গভীর শোকে পাথর হয়ে গেছে। রাজা অম্বিকা প্রসাদ খুব কষ্টের চোখ খুলে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে, রাজবৈদ্য, তোমরা আর বৃথা চেষ্টা করো না। ওই আকাশের দিকে তাকাও, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি উপরওয়ালার ডাক এসে গেছে। আমার জীবনের প্রদীপটা আর বেশি সময় জ্বলবে না। আমার মনটা শুধু আমার নাতি আদিত্যর জন্য ছটফট করছে। আমি মরার আগে ওর চাঁদের মতো মুখটা দেখতে পেলাম না। পিতামশাই, আপনি অমন হতাশ হয়ে কথা বলবেন না। আপনি যদি মনের জোর হারিয়ে ফেলেন, তবে আমরা কার মুখে চেয়ে থাকব? আপনি আকাশের দিকে অমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকবেন না বাবা। আপনার জন্য আমরা এক বড় আনন্দের ব্যবস্থা করেছি, আপনি একটু ধৈর্য ধরুন বাবা। রাজা অম্বিকা প্রসাদ কোনো কথা না বলে কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে আবার দু চোখ বন্ধ করে নিল। কালভৈরবের জাদুর অন্ধকার গুহা। কালভৈরব তার জাদুর লাঠিটি ওপর ঘোরাতেই আয়নার ভেতরে হেমরাজ্যের রাজপ্রাসাদের ভেতরের দৃশ্য ভেসে উঠল, যেখানে রাজামশাই মৃত্যুর মুখে শয্যাশায়ী আর বাইরে রথ আসছে। চারুলতা, তুই নিজেকে অত্যন্ত বুদ্ধিমতী আর মহান মনে করিস, তাই না? তুই তোর সমস্ত পুরনো শত্রুদের মুক্ত করে দিয়েছিস, রানী মধুবালাকে ফিরিয়ে এনেছিস, রূপমঞ্জুরিকে তার সিংহাসনে ফিরিয়ে দিয়েছিস। তুই ভাবছিস তোর এই ক্ষমা আর দয়া তোকে জয়ী করবে, কিন্তু তুই জানিস না হেমরাজ্যের রাজার আয়ু এবার শেষ। ওনার জীবনের প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে হেমরাজ্যের সিংহাসনে এক বিশাল শূন্যতা তৈরি হবে, আর সেই সুযোগে আমি কালভৈরব আমার নতুন মায়াজালের বিস্তার করব। তোদের এই খুশির পরিবেশকে আমি এক মুহূর্তের অন্ধকারে চাদরে ঢেকে দেব। রাজার বিদায়ের পর হেমরাজ্যে যে কান্নার রোল পড়বে, তা তোরা কেউ থামাতে পারবি না। আদিত্যকে তোরা কোনোদিন খুঁজে পাবি না। আমার জাদুর খেলা এবার আরো ভয়ঙ্কর হবে।
হেমরাজ্যের রাজপ্রাসাদের প্রধান ফটক। গভীর রাত, চারদিকে আকাশ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। কেবল প্রাসাদের মশালগুলো আলোয় চারপাশটা আলোকিত হয়ে আছে। চারুলতা এবং রাজপুত্র অরুণ সদর ফটকের সামনে অত্যন্ত ব্যাকুলভাবে অপেক্ষা করছিলেন। দূর থেকে ঝিঝি পোকার ডাকের মাঝে হঠাৎ ঘোড়ার খুরের শব্দ আর রথের চাকার ঘর ঘর আওয়াজে স্পষ্ট হয়ে উঠল। ধীর গতিতে রানী মধুবালার রাজকীয় রথটি সদর দরজার ফটকের সামনে এসে থামলো। চারু, দেখো, মধুপুর রাজ্য থেকে রথ এসে গেছে। রানী মধুবালা অবশেষে আমাদের এই প্রাসাদে পৌঁছেছেন। রানী মধুবালা ধীর পায়ে রথ থেকে নিচে নেমে এলেন। ওনার চোখে জল, ওনার পুরো শরীর কাঁপছিল। এত বছর পরে চেনা প্রাসাদের মাটিতে পা রেখে ওনার সত্যি ভীষণ আনন্দ লাগছিল। উনি চারুলতা আর অরুণের দিকে অপরাধের মতো দৃষ্টিতে তাকালেন। আসুন পিসিমা। না না রানীমা, আপনার এই চেনা প্রাসাদে আপনাকে স্বাগত। আপনার অতীতের সমস্ত ধুলোবালি এই ফটকের বাইরে রয়ে গেছে। আপনি এখন এই হেমরাজ্যের রানী হিসাবেই ভেতরে প্রবেশ করুন। চারু, তুই আমাকে এত বড় সম্মান দিলি মা। আমি তো এটার যোগ্য নই রে। মহারাজ, মহারাজ কেমন আছেন চারু? আমাকে ওনার কাছে নিয়ে চল মা, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। পিতামশাই অত্যন্ত অসুস্থ। ওনার ঘরের প্রদীপ মৃদু হয়ে এসেছে। আপনি দ্রুত ভেতরে চলুন। আপনার উপস্থিতি হয়তো ওনাকে কিছুটা শান্তি দিতে পারে। চারুলতার রাজপুত্র অরুণ রানী মধুবালাকে নিয়ে প্রাসাদের ভেতরের অন্ধকারের দিকে এগিয়ে গেল। অসুস্থ রাজা অম্বিকা প্রসাদের শয়নকক্ষে কাঁপছে হালকা প্রদীপের শিখা। ধীর পায়ে ঘরে প্রবেশ করে রানী মধুবালা। মহারাজ, মহারাজ, একবার চোখ মেলে তাকান। দেখুন আপনার এই অধম স্ত্রী আজ আপনার চরণে ফিরে এসেছে। আমি একসময় ক্ষমতার লোভে অন্ধ হয়ে আপনার এই সোনার হেমরাজ্যে কত বড় ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু আজ ওই চাকার সুতো কাটতে কাটতে আমার মনের সব অহংকার ধুয়ে সাফ হয়ে গেছে। আপনি কি আমাকে ক্ষমা করবেন না মহারাজ? মধুবালা, তুমি এসেছো। আমি তো ভাবতেও পারিনি আমার এই অন্তিম মুহূর্তে তোমাকে পাশে পাবো। নিজের ভুল বুঝতে পেরে যে অনুশোচনা করে, ওপরওয়ালা তাকে ক্ষমা করে দেন। আমি তো সামান্য মানুষ। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মহারাজ, আপনার এই উদারতা আমাকে আরো অপরাধী করে দিচ্ছে। আমি যদি আগে এই সরল সত্যটা বুঝতে পারতাম, কত অন্যায় করেছি আমি, কত চক্রান্ত করেছি চারুলতার অরুণের বিরুদ্ধে। অতীত নিয়ে আর আক্ষেপ করো না মধুবালা। মানুষের জীবনে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল স্বীকার করে সঠিক পথে ফেরাই আসল ধর্ম। তুমি যে ভুল শুধরে আবার সাধারণ জীবন যাপন করছো, এতেই আমার মনের শান্তি। আজ তোমাকে পাশে পেয়ে আমার বুকটা অনেক হালকা লাগছে। মহারাজ, আপনি আর কথা বলবেন না। আপনার খুব কষ্ট হচ্ছে। আমি আর কোথাও যাব না। আপনার এই চরণ তলে বসে আমি সারা জীবন আপনার সেবা করে আমার জীবনের সমস্ত পাপের মাসুল দেব। আপনি শুধু একটু বিশ্রাম নিন। বিশ্রাম তো এবার চিরকালের জন্য নেব মধুবালা। তবে তুমি ফিরে এসেছো। অরুণের পাশে আজ আরেকজন অভিভাবক হইল, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মধুপুর রাজপ্রাসাদ। একটি সুসজ্জিত কক্ষে রানী লতা নিজের হাতে রাজকীয় বস্তু বহুমূল্য অলংকার পরিয়ে রানী রূপমঞ্জুরিকে সাজিয়ে দিয়েছেন। রূপমঞ্জুরির চোখে কৃতজ্ঞতার জল ছলছল করে উঠল। রূপমঞ্জুরি, কেঁদো না বোন। আজ তোমার জীবনের এক নতুন সূচনার দিন। তুমি সুতো কেটে নিজের ভেতরে সব অহংকার বিসর্জন দিয়েছ। চারুমা চেয়েছে তুমি আবার তোমার নিজের রাজ্য রত্নগড়ে ফিরে যাও এবং আগের মতো রানীর আসনে অধিষ্ঠিত হও। মহারানী লতা, আমি কিভাবে চারুলতার এই ঋণের শোধ দেব? আমি তোর পথের সবচেয়ে বড় কাঁটা ছিলাম। কত জঘন্য চক্রান্ত করেছি ওর বিরুদ্ধে, অথচ আমাকে শাস্তি না দিয়ে আমাকে ক্ষমা করে দিল। এমন মহান হৃদয় কি মানুষের হতে পারে?
চারুমা তো সাধারণ মানুষ নয় রূপমঞ্জুরি, ও তো সাক্ষাৎ মহামানবী। ও বিশ্বাস করে মানুষকে শাস্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বদলাতে হয়। তুমি তোমার রাজ্যে ফিরে গিয়ে প্রজাদের মায়ের মতো ভালোবেসো, তবেই চারুর এই মহানুভবতা সার্থক হবে। মহারাজ, রানীমা, আমি কথা দিচ্ছি জীবনে আর কখনো ভুল পথে পা বাড়াবো না। রত্নকরের প্রতিটি প্রজা যেন চারুলতার শুভ কামনা করে, আমি সেই ব্যবস্থায় করব। আপনারা আমাকে বিদায় দিন। বিধাতা আপনার মঙ্গল করুন রূপমঞ্জুরি, সসম্মানে নিজের রাজসিংহাসনে ফিরে যাও। হেমরাজ্যের রাজপ্রাসাদের চরণভূমি। প্রকৃতি আজ বড়ই নিস্তব্ধ, গাছের একটি পাতাও নড়ছে না। চরণভূমির কোণে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে লালু আর সোনা পাখি। লালু, তুই সকাল থেকে এক ফোঁটা ঘাসও মুখে তুলিসনি কেন রে? আর চারদিকের বাতাসটা এখন এমন থমথমকে আছে কেন? বাতাস তো প্রতিদিনই বইতো, আজ কি বাতাস বইতে ভুলে গেল? সোনা পাখি, প্রকৃতি যখন বড় কোনো শোকের মুখোমুখি হয় তখন বাতাসও স্তব্ধ হয়ে যায়। তুই কি অনুভব করতে পারছিস না? প্রাসাদের চারপাশে এই ভারাক্রান্ত পরিবেশ, আজ যেন প্রতিটি ঘাসের পাতা চোখের জল ফেলছে। তুই কি রাজা অম্বিকা প্রসাদের কথা বলছিস? ওনার শরীর কি আরো বেশি খারাপ হয়ে গেছে? চারু দিদি তো দিন রাত এক করে ওনার সেবা করছে, তাও কি ওনার শরীর ভালো হচ্ছে না? মানুষের আয়ু যখন শেষ হয়ে আসে সোনা পাখি, তখন পৃথিবীর কোনো পথ্য সেবা কাজ করে না। মহারাজার মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে আছেন। ওনার এই চলে যাওয়া হেমরাজ্যের ওপর এক বিশাল শূন্যতা তৈরি করবে। না না লালু, অম্বিকা রাজা চলে গেলে আমাদের চারু আর রাজপুত্র অরুণ যে বড্ড একা হয়ে যাবে। চারুর এত বড় দুঃখ সহ্য করার ক্ষমতা কি বিধাতা দেবেন? ওপরওয়ালা যাদের বড় দায়িত্ব দেন তাদের সহ্য করার ক্ষমতাও দেন সোনা পাখি। চারু আজ ভেঙে পড়লে এই পুরো হেমরাজ্য ভেঙে পড়বে। তাই আজ আমাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যেন কঠিন সময়ে চারু দিদির পাশে নিঃশব্দে পাহারা দিতে পারি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।